আমাদেরকে ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয়, একদম আমাদেরকে গুলিয়ে খাইয়ে দেওয়া হয় যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারত আমাদের বন্ধু। কিন্তু আমরা পদে পদে আমরা যখন বড় হতে থাকি আমরা দেখতে থাকি সেই বন্ধুত্বের নমুনা। সেই বন্ধুত্বের নমুনা কি? আমরা যেদিন তাদেরকে ইলিশ উপহার দেই তারপর দিন তারা আমাদের বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তারা আমাদের দেশে খরার সময়ে পানি বন্ধ করে রাখে, ব্যারেজগুলো বন্ধ করে রাখে, এবং যখন বন্যার সময় হয় বা বৃষ্টির মৌসুম আসে তখন তারা আবার সেই ব্যারেজের গেটগুলো খুলে দেয়, আমাদেরকে প্লাবিত করে দেয়। তারা যদি আসলেই আমাদের বন্ধু হতো, তারা যদি প্রকৃত অর্থেই আমাদের বন্ধু হতো, তাহলে এই কাজগুলো তো তারা করতো না। এই যে আমাদেরকে ছোটবেলা থেকে গুলিয়ে গুলিয়ে খাইয়ে শেখানো হয় ভারত আমাদের বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই কাজকর্মগুলো দেখার পরেও আমাদের কাছে কি বা আপনাদের কাছে কি মনে হয় ভারত আদতে আমাদের বন্ধু? কখনো তারা আমাদের বন্ধু হতে পেরেছে কিনা সেই প্রশ্নটাও এখানে থাকে। 1971 সালের মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহায়তা করার ব্যাপারটি বারবার বলে উল্লেখ করে। 1971 সালে তারা যেই একটা মোটিভ নিয়ে আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছিল, বা তখন তাদের যে শাসক ছিল, 50 বছর আগে যারা আপনার বন্ধু থাকবে 50 বছর পরেও যে তারা আপনার সেই বন্ধুত্বটাকে লালন করবে, বা 50 বছর পরেও যে তারা আপনাকে সহযোগিতা করবে, সেই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না, তাই না? সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আমাদের সাথে যা করছে, প্রশাসনিক দিক থেকে আমাদের তারা রাষ্ট্রীয় কাজগুলোতে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। ইতিপূর্বে যে সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই জায়গাগুলোতে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি। আমরা আমাদের খেলাধুলা থেকে, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্র থেকে প্রত্যেকটা অঙ্গনে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটা দাঁড়িয়ে ভারতকে কোনোভাবেই আমরা বন্ধু বলতে পারি না, না, না। সুতরাং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার, আমাদের সংগ্রাম করার, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার এখনই সময়। ভারতের বিরুদ্ধে আমরা নই, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ধন্যবাদ। জোরে দেন, জোরে দেন। আচ্ছা, এখন বক্তব্য রাখবেন ডেমোক্রেটিক বাংলাদেশ সদস্য সচিব সাদিক আল আরমান। বক্তব্য রাখছেন জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, জুলাইকে সংগঠক সাদিক আল আরমান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দেশের খুবই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে অবস্থান করছি। তার আগে আজকে এই শহীদ মিনারে দাঁড়ানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের। আপনারা নিশ্চয়ই সবাই জানেন গতকালকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের ভাই বোনদের উপরে কি নির্মমভাবে হামলা করা হয়েছে। আমরা দেখতে পাইছিলাম শাহবাগে আমাদের একজন ভাই, যিনি হুজুর পাঞ্জাবি পরিহিত সাজিদ ভাই, তাকে যখন পুলিশ মারতেছিল, পুলিশের জোশ দিন থেকে দিন বেড়ে যাচ্ছিল। হুজুরদেরকে মারতে গেলে এদের আরাম লাগে, এরা ভুলে গেছে এই হুজুরদের রক্তের কারণে তারা মুক্ত হয়েছে। আমরা শুধু এইটুকু বলতে চাই, জুলাইতে যারা আমরা ছিলাম একসাথে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলাম, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু নতুন করে বাংলাদেশে এক নতুন বন্ধুর আবির্ভাব হয়েছে। 2008 সাল, 2014 সাল, 2018 সাল এবং 2024 সালের নির্বাচনকে যারা অবৈধ নির্বাচনকে যারা বৈধ দিয়েছে, তারা বলতেছে বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রয়োজন। 2014 সালে আপনাদের এই বন্ধুগুলি কই ছিল? গরু মেরে জুতা দান করা লাগবে না। যদি পারেন আপনাদের নিয়ত অন্তরকে পরিষ্কার করে বাংলাদেশের সাথে বন্ধুত্বে অংশগ্রহণ করুন, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করব। আমরা আরেকটা বিষয় খুব ভালোভাবে বলে দিতে চাই। এখন এই পর্যায়ে এসে বাংলাদেশের খুব কুশল সমাজ যাচ্ছে। 2008 সালের মতো একটি পাতানো নির্বাচনের সংখ্যা দেখা দিচ্ছে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, যদি কেউ বাংলাদেশে নতুন করে ভোট মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, জুলাই 1 যোদ্ধারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। কেউ যদি ভোট রিগিং করতে চায়, যদি কোনো কালো
ভারতকে ফেরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের ভোট অধিকারকে আবার হত্যা করতে চায়, জুলাই যোদ্ধারা জীবন দিয়ে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনারা গণভোটের পক্ষে হ্যাঁ দিন, ন্যায় এবং ইনসাফের পক্ষে অবস্থান করুন, ভারতীয় আধিপত্যবাদ রুখে দিন। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে রয়েছে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা এখন যেমন দেখছেন, ইনি কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে অনেক আগে থেকেই সক্রিয়। আপনারা জানেন, যখন কসাই মোদি বাংলাদেশে এসেছিল, সেই কসাই মোদির বাংলাদেশে আগমনকে ঠেকানোর জন্য এবং সীমান্তে অনবরত হত্যা ঠেকানোর জন্য, হত্যার প্রতিবাদে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একাই রাজু ভাস্কর্যে অবস্থান করেছিলেন। আমরা এখন বক্তব্য শুনবো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের পুরনো সৈনিক, ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে বক্তব্য রাখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং বক্তব্যের পরে আমরা রেডি করব, এখান থেকে রেডি ফর বাংলাদেশ শুরু করে শাহবাগী শেষ করবো আমরা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং আজকে জুলাই ঐক্য যারা আয়োজক আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। গতকালকে যেভাবে আমাদেরকে রাস্তায় ভোট দিয়ে লাথি মারা হয়েছে, এখনো অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, এরপরও কিছু তরুণের মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে। যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা দাঁড়িয়ে থাকেন, তারা ঠিক ঘুরে দাঁড়িয়েই আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশের মানুষ যারা শুনছেন এবং ভবিষ্যতে দেখবেন, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। আমাদের যে আন্দোলন ছিল গতকালকে, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সবাই শাহবাগে বসেছিল, বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল, কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। যদি ঘটনার ধারাবাহিকতায় যাই, এর আগের দিন রাতে জাবেদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ জুমা সহ আরো অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্বিক যে মোড় আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে অবস্থান নেয়। আমি ভিতরে গিয়েছিলাম, গিয়ে যে অবস্থাটা দেখি, তাদের চারিদিকে মশা মাছি, খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছেন। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। তাদের কাছে কোনো খাবার ছিল না, পানি ছিল না, এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার, এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে, বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে, তাদের উপরে তাদের ট্রাস্ট নেই। এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাব। দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না। আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে আমরা 1 সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি
কল দিয়েছি, আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে, তারা কোনো উত্তর দেয়নি। এবং গত 1 মাস যাবত শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে 55 দিন ঢাকা শহরের এমন কোনো অলি গলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা, জুলাই ঐক্যের ভাইয়েরা, পুরো বাংলাদেশের মানুষ ওসমান হাদি ভাইয়ের সুষ্ঠু বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই। কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার ভান করেছে। কখনো শুনি যে ওমর ভাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা, কখনো শুনি তারা 1 কোটির ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে। এবং সরকার সেই যে জানাজা ব্যবস্থা করেছে লোক দেখানো, এরপরে এই পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই। তারপরে জুমার নামাজ হলো, জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানে ছিলেন। তাদের খুবই ছোট দাবি ছিল। দাবিটি হলো আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউএন এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুষ্ঠু আমরা বিচার চাই, এবং সরকার সেখানে একটি চিঠি দিবে। এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমও চাইল, কিন্তু সরকার ন্যাক্কারজনকভাবে সেখানে জল কামান নিয়ে গেল। জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে? সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন, নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন। এই যে নিরীহ মজলুম ভাইদের উপরে সরকার জল কামান নিক্ষেপ করলো। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের জুমা, তাকে একজন নারী তাকে নির্যাতন করলো। সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাথি মারলো। আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, খুব বিভৎস অবস্থা ছিল, অনেকের মাথা ফাটা। এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাবের, জুমা, রনি সহ 30-40 জন মারাত্মকভাবে তাদেরকে আহত দেখলাম। এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো, আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল, আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি, সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি। এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম, কার বুকের পাঠা আসছে সামনে এসে দাঁড়াও, আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি। মিছিল দিয়ে শাহবাগে এসেছি, শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম। তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম। সেখানে পুলিশ এসে আবার বিভৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে। সাধারণ যারা নিরীহ পথচারী, আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে, এই আমলেও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আবার দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি, ধিক্কার এই প্রশাসনের প্রতি, ধিক্কার যারা এই বিভৎস অবস্থার মধ্যে চুপ থেকেছে এবং এই চুপ থেকে মৌন সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে, যারা রাজপথে নেমে এসেছিল, অন্যান্য সাধারণ মানুষ, তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে। আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা সরাসরি এখান থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী। এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই। অনেকে খুবই ইনজুর্ড হয়েছেন, আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএন এর একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি, ডিবি যারা তদন্ত করছে, তারা জাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন। এই সিসিটিভির ফুটেজ জাবের কই থেকে আনবে? এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে
সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। প্রিয় উপস্থিতি, আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে নেককারজনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারাইয়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপরে অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন। যদি আর হামলা করতে আসেন, এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ। এই যে সরকার মনে করে যে না কোনো পারমাণবিক বোম, আর তারেক রহমান একটা বেলুন, একটা সুই দিয়ে রেডি থাকবেন, এটাতে একটু টোকা দিবেন, এটা ফুস হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, ইউনূস স্যার আপনি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন, ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং